আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আমাদের জিএসটি প্রিমিয়াম ব্যাচের আজকে ফিজিক্সের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের ক্লাস হবে, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা। তোমাদের তো বাকি চ্যাপ্টারগুলো ধীরে ধীরে মোটামুটি দেওয়া হয়েছেই, তো সবগুলা দেখে ফেলবা। তো এই চ্যাপ্টারটা তোমরা দেখবা, এই চ্যাপ্টারের থিওরিগুলো একটু বড় বড়। এই চ্যাপ্টারের থিওরি খুব বেশি নাই, বাট অনেক বড় বড়, একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার এইটা। কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব বেশি কিন্তু প্রশ্ন আসে না, কারণ এই চ্যাপ্টারের ক্যালকুলেশনগুলো অনেক বড়। তো তোমরা দেখবা প্রশ্ন ব্যাংকে খোঁজাখুঁজি করে দেখবা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু খুব বেশি নাই, জাস্ট গুটি কয়েক প্রশ্ন আছে। তো তোমাদের যে যে টপিক বেশি ইম্পর্টেন্ট, এমনও হয়েছে যে কোনো কোনো টপিক থেকে প্রশ্ন আসেনি, তারপরে আমি এখানে দেখাবো যে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, তো শুরুতে আমরা কেপলারের সূত্র নিয়ে একটু আলোচনা করব। কেপলারের সূত্র কি ছিল মনে আছে? কেপলারের তিনটা সূত্র ছিল, তিনটা সূত্র ছিল, বইয়ে আছে। এখন আমি ওইগুলো এখন আর আলোচনা করব না, কারণ এই তিনটা সূত্রের দরকার নাই এখন। তোমার যেটা দরকার সেটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্রটা। এই যে এখানে যেটা আছে না, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র, এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। আমি জাস্ট এই একটা নিয়ে আলোচনা করব, কারণ শুরুর দুইটা তোমার জাস্ট বই দেখে পড়ে নিবা। ওইটা এখন ওইগুলা থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম, আসে না বললেই চলে। তো তৃতীয় সূত্রটা কি দেখো তো। তৃতীয় সূত্রটা হচ্ছে, একটু পড়ে দেখো আগে। কোনো গ্রহের পর্যায়কাল, পর্যায়কাল বিষয়টা কি? আমরা পর্যাবৃত্ত গতিতে পর্যায়কাল বিষয়টা পড়ে আসছি। পর্যায়কাল মানে কি বলতো? পর্যায়কাল কোন একটা বস্তুর একবার ঘূর্ণনে যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় তার কি? পর্যায়কাল। তাহলে কোন একটা গ্রহের পর্যায়কাল মানে কি? ধরে নাও হচ্ছে এইটা আছে আর এই যে গ্রহ হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে গ্রহের এই যে ঘুরতেছে, আচ্ছা আমি একটা দিয়ে দেখাই, আশেপাশে বল টাইপের কিছু থাকলে ভালো হইতো। তো গ্রহের পর্যায়কাল কেমনে আমরা হচ্ছে হিসাব করি? পৃথিবীর ক্ষেত্রে কত? 24 ঘন্টা। কেমনে হিসাব করি? তো পৃথিবী 24 ঘন্টা এরকম পুরা একবার রোটেট করে, ঠিক আছে? তাহলে ওই গ্রহটা এরকম রোটেট করতে তার সময় লাগে কত? টি। গ্রহের কক্ষপথের গড় ব্যাসার্ধ, এই গ্রহটা যে কক্ষপথে ঘুরতেছে, এইটা ধরে নাও হচ্ছে একটা নক্ষত্র, আর এইটা হচ্ছে এই যে এই পথে একটা গ্রহ ঘুরতেছে, ঠিক আছে? তো এইটা দেখো, তোমাদের এইটার প্রথম সূত্র হচ্ছে উপবৃত্তাকার পথ কক্ষপথে ঘুরে, তাই না? তো উপবৃত্তাকার কক্ষপথে যদি ঘুরে, তাহলে এখন দেখো এই নক্ষত্র থেকে এই গ্রহের যে দূরত্বটা, এই পজিশনে যখন আসবে তখন দূরত্ব কি সেম? দূরত্ব আলাদা না? এখানে একটা দূরত্ব, এখানে একটা দূরত্ব। তো যে কাজ করা হয়, এই সবগুলা দূরত্ব হিসাব করে একটা গড় দূরত্ব নেওয়া হয়। এই গড় দূরত্বটাকে বলা হয় এ, যেটার নাম দেখো গড় ব্যাসার্ধ বা অর্ধপরাক্ষ, ঠিক আছে? এগুলো কিন্তু মান আলাদা, প্রত্যেকটা পজিশনের জন্য কি মান আলাদা হয়ে যাবে না? তো এইগুলার একটা গড় আমরা হিসাব করি, গড় হিসাব করে যেটা লিখতে পারবো সেটার নাম হচ্ছে অর্ধপরাক্ষ। কি বলা হয়েছে? যে এই যে গ্রহটা আছে, এই যে গ্রহটা আছে, এটা লিখে দেই, এটা গ্রহ আর এটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র বানানো ভুল করতেছি, এটা হচ্ছে নক্ষত্র। দেখো, এইটা আহামরি দরকার নেই এখানে। তোমার মেইন যেটা লাগবে সেটা হচ্ছে এই যে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউ। তার মানে কি মিন করে এটা? পর্যায়কালের স্কোয়ার, পর্যায়কালের বর্গ তার অর্ধপরাক্ষের ঘন এর সমানুপাতিক। বোঝা গেছে? এটা খুব ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু নর্মালি বিভিন্ন ভার্সিটিতে কোশ্চেন আসে, ঠিক আছে? চলো একটু সামনের দিকে দেখি আর কি আছে, কি প্রশ্ন আছে এখানে দেখো তো। আর ও 4R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত? তো দেখো এখানে কি হয়েছে, যে এই জায়গায় মনে করো একটা গ্রহ আছে, একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, একটা হচ্ছে, ভালো করে দিই আমি, এটা হচ্ছে একটা গ্রহ আছে, এই জায়গায় একটা ঘুরতেছে, এটার ব্যাসার্ধ কত? এটা হচ্ছে আর। আরেকটা ঘুরতেছে, এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে 4R। বলছে পর্যায়কালের অনুপাত কত? তো আমি ধরে নিলাম এটার জন্য পর্যায়কাল হচ্ছে T1, এটার জন্য ধরে নিলাম পর্যায়কাল হচ্ছে T2। তো তুমি এখন কি জানো বলো তো? তুমি জানো যে টি সমানুপাতিক, সরি টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব বা আর কিউব। এখানে যেহেতু আর দেওয়া আছে তাহলে আমি আর কিউব লিখতে পারবো। টি সমানুপাতিক তুমি কি বলতে পারবা? আর কিউব। তো এখান থেকে যদি এটা হয়, সমানুপাতিক যদি হয়, তুমি কি লিখতে পারবা দেখো তো? T1 বাই T2 এটা ইকুয়ালস টু R1 কিউব বাই
r2 কিউব। এটা কি লিখতে পারবা? বলো, এটা লেখা যাবে না? এটা এটা যদি লিখতে পারো তোমার ম্যাথ মোটামুটি শেষ। কেমনে শেষ? r1 বাই r2 পুরাটার উপরে আমি কি দিলাম? কিউব দিলাম, স্কোয়ার দিই। দেখো ভুল, এখনই ভুল করতেছিলাম। এখনই r1 দেখো, r1 মানে কি? প্রথম যেটা ছিল তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ হচ্ছে r। দ্বিতীয় যেটা ছিল সেটার ব্যাসার্ধ কত? সেটার ব্যাসার্ধ হচ্ছে 4r। এটার উপরে কি আসবে? কিউব। তাহলে এই r আর যদি কেটে যায় কি থাকে? 1/4 থাকে। 4 এর কিউব কত? যদি কারো জানা না থাকে তাহলে গুণ করবা, 3টা 4 গুণ করবা। 4 গুণ করলে কত? 16। তার সাথে আবার 4 গুণ করে দেখবা, আসবে কত? 1/64। ক্লিয়ার? 1/64। এখন তোমার এটা কিসের মান আসছে? t1 স্কয়ার ডিভাইডেড t2 স্কয়ার। কিন্তু তোমার লাগবে কি বলতো? তোমার দরকার হচ্ছে t1/t2, এইটার মান দরকার। তাহলে কি করবা? দুই পাশেই রুট করে দিবা। রুট করে দিলে কি হয়? 64 এর রুট করলে আসে হচ্ছে 8। তাহলে বলো কোনটা আসবে? 1:8। কোনটা? এই যে বি নাম্বার। এটা বোঝা গেছে? তো এই টাইপের প্রবলেম নরমালি আসে, এটা একটু খুব ভালো করে তোমরা দেখে নিবা। চলো, হ্যাঁ, এই যে মহাকর্ষ বল। মহাকর্ষ বল বিষয়টা কেমন? যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এখানে কিন্তু কোনো বিকর্ষণ নাই, এটা মাথায় রাখবা। মহাকর্ষ বলের ক্ষেত্রে কোনো বিকর্ষণ নাই, শুধুমাত্র আছে কি? আকর্ষণ। তাহলে এই যে দুইটা বস্তু আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটা কার কার উপর নির্ভর করে? নির্ভর করে হচ্ছে বস্তুদ্বয়ের ভরের উপরে। বস্তুদ্বয়ের ভরের উপরে, আর তাদের যে মাঝখানে দূরত্ব আছে এই দূরত্বের উপরে। আর ফর্মুলাটা কেমন? এই ফর্মুলাটা আসে, আমরা সবাই জানি, এটা ছোটবেলা থেকে দেখতেছি, তাই না? জি m1 m2 নিচে d স্কয়ার। ঠিক আছে? এটা কি আমাদের এই যে দুইটা বস্তু আছে m1 আর m2 ভরের বস্তু, তাদের মাঝখানে ডিসটেন্স যদি d হয়, তাদের মধ্যকার এই আকর্ষণ বলটা আমরা এই সূত্রতে বের করব। এইটাকেই বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। এই সেম টাইপের একটা সূত্র আমরা দেখছিলাম না? কুলম্বের সূত্র দেখছিলাম। স্থির তড়িৎ পড়ার সময় দুইটা যখন আধান ছিল তখন আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রেও সূত্র অলমোস্ট সিমিলার ছিল। এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে জাস্ট একটু কষ্ট করে বলা যে জি এর মানটা কত। এখানে জি এর মান কত? তো জি এর মান খুব সুন্দর মতো মনে রাখবা। জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এককটা কি? একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। একক সহ মাত্রা সহ এই মানটা মনে রাখবা। তোমরা কমেন্টে একটু আমাকে বলবা, এটা একটু পাশে আমি লিখে দেই, জি এর মাত্রা, এটা একটু কমেন্টে আমাকে বলবা। জি এর মাত্রা এইটা তোমরা বের করে কমেন্টে একটু বলবা, ঠিক আছে? এটা আমি করে দিব না, এটা তোমাদের কাজ। আচ্ছা, এখন তাহলে দেখো, বুঝতে পারলাম আমরা যে কত বলে আকর্ষণ করে এখানে। এরপরে আমাদের যেটা দেখতে হবে মহাকর্ষীয় প্রাবল্য। তো প্রাবল্য বিষয়টা কেমন? তোমাদের যখন আমি স্থির তড়িতের ক্লাস নিয়েছিলাম, অনেক দিন আগে ক্লাস হয়ে গেছে, ঈদ পার করছো তো, ঈদের সাথে খেয়ে ফেলছো নাকি তোমরা? তো প্রাবল্য যখন আমি বলছিলাম, প্রাবল্যের ক্ষেত্রে কি বলছিলাম? ওই জায়গাতে ছিল কি, যখন এই যে দুইটা চার্জের মধ্যে, আমি ওইটার ক্ষেত্রে স্থির তড়িতের ক্ষেত্রে বলতেছি, যে দুইটা চার্জের মধ্যে একটা যদি একক ধনাত্মক আধান হয়, তখন সেটাকে আমরা কি বলবো? প্রাবল্য বলবো, তাই না? সেম ভাবে এখানেও একই কথা। দুইটা বস্তুর মধ্যে যদি একটার ভর 1 কেজি হয়, একক ভরের একটা যদি বস্তু হয়, আর আরেকটা ধরে নাও m ভরের বস্তু, এইটাকে আমরা কি বলবো? এই 1 কেজি ভরের জন্য যে বলটা কাজ করে সেটাকেই বলবো আমরা মহাকর্ষীয় প্রাবল্য। এটাকেও বলবো আমরা মহাকর্ষীয় প্রাবল্য, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। ওই জায়গাতেও প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়েছিল। তবে এই জায়গায় একটা সিমিলারিটি আছে। আচ্ছা দেখো, তাহলে ফর্মুলাটা কি হবে? এখানে যেহেতু একটা ভর 1 কেজি, তাহলে ওই ভরটা আমি বাদ দিলাম, ওইটা তো লিখতে হচ্ছে না, এক দ্বারা গুণ করলে তো সেম, তাই না? জাস্ট আসবে কি বলতো, এই বস্তুটা যেহেতু m ভরের, জি এম নিচে মাঝখানে ডিসটেন্স কত? আর এই যে r স্কয়ার। ঠিক আছে? এইখানে একটা টুইস্ট আছে ছোট্ট একটা, সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, এইগুলোর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই লাস্ট লাইনটা মনে রাখা। এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর কিছুই না, এইটা মিন করে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বুঝা গেছে? কেমনে অভিকর্ষ ত্বরণ মিন করে?
একটু পরে যখন তুমি অভিকর্ষ ত্বরণের ফর্মুলা দেখবা তখন দেখবে ওই ফর্মুলা আর এই ফর্মুলা সেম। তুমি এখন নিজে চিন্তা করে দেখো তো, একটা বস্তুকে আমি এই জায়গায় রাখলাম, মনে করো ভূমিতে রাখলাম বা এখানে রাখলাম, তো এই জায়গায় জি এর মান ধরে নাও 9.8, তো এখানে যদি 9.8 হয়, 1 কেজি ভরের জন্য কত বল কাজ করে এখানে? 9.8 ইন্টু 1, ওই যে আমরা এমজি করি না, 1 কেজি ভরের জন্য কত আসলো? 9.8 আসলো। 5 কেজির জন্য তুমি কি করবা? 5 ইন্টু 9.8, এই যে ই এর ক্ষেত্র বিষয়টা তাই, এইটুকুর মান হচ্ছে 9.8। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রে ভূপৃষ্ঠে এইটুকুর মান হচ্ছে কত? 9.8। এটা 1 কেজির জন্য হিসাব করা হয়েছে, তুমি 2 কেজির জন্য করলে জাস্ট 2 দ্বারা গুণ করবা, 3 এর জন্য 3 দ্বারা গুণ করবা। ঠিক আছে, তাহলে তোমার কি মনে রাখতে হবে যে এই প্রাবল্য যা বলে এই অভিকর্ষ ত্বরণ একই কথা, এই দুইটা একই কথা। ঠিক আছে, আচ্ছা এইটা একটু পরে তোমার কাজে লাগবে, দেখাবো কোথায় কাজে লাগবে। এখানে কি বলছে দেখো তো, এটা কোথায় আসছিল? সিইউ 23-24। পরস্পরকে স্পর্শ করা দুটি অভিন্ন গোলক, অভিন্ন মানে কি? একই, দুইটা একই গোলক। ঠিক আছে, একই মানে কি? দুইটা একই গোলক মানে হচ্ছে তাদের ব্যাসার্ধ দুইটা সেম, যাদের ভর 100 কেজি, দুইটার ভরই 100 কেজি, দুইটার ব্যাসার্ধ 5 মিটার, মধ্যে মহাকর্ষ বল কত? তো মহাকর্ষ বলের ফর্মুলাটা কি বলতো? ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু জি m1 m2 নিচে মাঝখানে ডিস্টেন্স ডি স্কয়ার। এখন তোমার দরকার কি? দুইটার ভর দরকার, ভর দুইটারই 100 কেজি দেওয়া আছে, বাট মাঝখানে দূরত্ব দেওয়া আছে না, এটা ডিরেক্ট বলা নাই, তোমার একটু কষ্ট করে বের করতে হবে। তো কি এটা বলছে বলতো? দুইটা গোলক, সেম টাইপের গোলক, এই যে যদি এটা সেম হলো না, আচ্ছা ধরে নাও দুইটা সেম, এই দুইটা সেম টাইপের গোলক, যদিও একটু ছোট বড় হয়েছে, দুইটার মাঝখানে দূরত্ব যখন হিসাব করতে হয় কোন জায়গা থেকে নিতে হয়? নিতে হয় তাদের কেন্দ্র থেকে। তো কেন্দ্র থেকে যদি তুমি নাও কি আসবে দেখো, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত? এই যে এইটুকু না, এটা আমি কতটুকু বলতে পারবো বলো তো? এই যে এটার এইটুকু কি ব্যাসার্ধ কত? এটা 5। আবার এইটার ব্যাসার্ধ এইটুকু, এটাও তো সেম গোলক, ধরুন এইটাও হচ্ছে 5। তবে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব এখানে কত? 10 মিটার। বুঝা গেছে? এখানে কিন্তু দূরত্ব তোমার ডিরেক্ট বলা নাই, এটা তোমার বের করে নিয়ে তারপর এখানে বসাইতে হবে। এখন তুমি মান বসাও, যে এর মান তুমি জানো 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এম ওয়ান কত? দুইটা 100 কেজি, তাহলে 100 ইন্টু 100 নিচে ডির উপরে স্কোয়ার মানে 10 স্কোয়ার। ঠিক আছে, তো 10 স্কোয়ার মানে কি? 100 আর 100 কেটে গেল, জাস্ট থাকে কত? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এখানে 100 মানে কি? 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তো পাওয়ারের হিসাব তোমাদের অনেকবার আমি শিখাইছি, অনেকবার। কি হবে বলো তো? 10 এর পাওয়ার মাইনাস 11 আর 10 এর পাওয়ার প্লাস 2, দুটা গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হবে? পাওয়ারগুলো হবে যোগ। তাহলে মাইনাস 11 আর প্লাস 2 যোগ করলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 9 এত নিউটন। দেখো তো কোথায় আছে? 6.6, এটা 6.67 ধরে করছে, তো সমস্যা নাই। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, একই কথা। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা একদম ডিরেক্ট ফর্মুলাতে জাস্ট মান বসাইলেই হবে, শুধু এই পার্টটা বুঝতে হবে। চলো, হ্যাঁ এখন তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ। 3টা জায়গায় অভিকর্ষ ত্বরণ, এই স্লাইডে আছে 3টা জায়গায়, আরেকটা আছে পরের স্লাইডে। টোটাল 4টা অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা তোমার মনে রাখতে হবে, ফর্মুলা বা তোমার কনসেপ্টটা জানা রাখতে হবে। কি কি বলো? প্রথমে হচ্ছে একটা গ্রহের পৃষ্ঠে কেমনে তুমি অভিকর্ষ ত্বরণ বের করবা, সেটার জন্য ফর্মুলা কি? মেইন ফর্মুলাটা হচ্ছে জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। এখানে কোনটা কি? জি তো অবশ্যই একটা ধ্রুবক, এটা সবার জন্য প্রযোজ্য। এমটা কি? এম হচ্ছে তুমি যেই গ্রহের জন্য বের করতেছো ওই গ্রহের ভর, তাহলে এম হচ্ছে গ্রহের ভর। হ্যাঁ, আর হচ্ছে এই আরটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, এইগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। তো এখন দেখো, এই যে বাকি যে দুইটা এখানে দেখাইছে না, এখানে জাস্ট দেখাইছে যে এম তুমি কেমনে পাও। ওই যে তুমি ছোটবেলায় পড়ছো, দেখো ছোটবেলায় ঘনত্বের ফর্মুলা কি শিখছো বলো? ঘনত্ব রো ইকুয়ালস টু, ঘনত্ব রো ইকুয়ালস টু কি? ভর বাই আয়তন, এম বাই ভি।
তো এখান থেকে যদি এম তুমি বের করো তাহলে তুমি কেমনে বের করবা, এম ইকুয়ালস টু রো ভি, তাই না? তো পৃথিবীকে এরা কি ধরছে, একটা গোলক ধরছে। পৃথিবীতে গোলক হয়, গোলকের আয়তন কেমনে বের করতে হয়, গোলকের আয়তন বের করতে হয় 4/3 পাই আর কিউব। এখন দেখো তো এটা মিলে, যে ফর্মুলাটা লেখা আছে এটার সাথে মিলে নাকি দেখো তো। এই যে দেখো এটা লেখা আছে না, 4/3 পাই আর কিউব ইন্টু রো। জাস্ট এম এর মানটা এখানে বসাই দিলে কাটাকাটি করলে দেখো জি এর মান এই যে এটাও লেখা যায়। এটা খুব বেশি কাজে দেয় না, বাট এটাও লেখা যায়, ঠিক আছে? আচ্ছা চলো, এটা শিখলাম কোথায়, এটা শিখলাম একটা গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। এটা কোথায়, পৃষ্ঠে শিখলাম আমরা। এখন যদি আমি তোমাকে বলি পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তোমার যে পৃষ্ঠ আছে এইটা থেকে এইচ উচ্চতায় তুমি জি এর মান কিভাবে বের করবা, তার জন্য ফর্মুলাটা হচ্ছে কেমন দেখো, এই যে এইটা হচ্ছে মেইন ফর্মুলা। জাস্ট কি চেঞ্জ হয়েছে এখানে, আগে ছিল দেখো জিএম বাই আর স্কোয়ার, এখন আসছে নিচে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এইচটা কি, এইচ হচ্ছে তোমার পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় সেই এইচ এখানে লেখাই আছে, দেখো এই যে এখানে দেওয়াই আছে, এইচটা হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা, ঠিক আছে? এইটাকে আবার কিভাবে লেখা যায়, এটাকে একটু মডিফাই করে লেখা যায়, এই যে এইভাবে কেমনে আসে আমি এটা একটু দেখাই পরের স্লাইডে। লাভ হইলো না, কি হইলো, এটা কিছুই হইলো না। আচ্ছা যাই হোক, এটা কেন হইলো না, থাক সমস্যা নেই, এখানে দেখাই দেখো। তো তুমি ভূপৃষ্ঠে যেটা জি সেটা কত জানো, জিএম বাই আর স্কোয়ার, এটা তো তুমি জানো, ঠিক আছে? আর উপরে এইচ উচ্চতায় জি এইচ হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? এখন এই দুটো একটু কম্বাইন করে যদি আমি লিখতে চাই কি করব, দেখো এইটা আর এইটা ভাগ করে দিই, তাহলে জিএইচ বাই জি ইকুয়ালস টু কি আসে, এটা ইকুয়ালস টু জিএইচ কি আসবে, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর নিচে জিএম বাই আর স্কোয়ার। দেখো এখান থেকে জিএম জিএম কেটে যায়, এই আর স্কোয়ারটা কি আছে একদম নিচে না, এটা উপরে চলে যাবে, উপরে যাই কি আসবে, উপরে আসবে আর স্কোয়ার, নিচে আসবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এইটা এখানে দেখানো আছে। তাহলে জিএইচ ইকুয়ালস টু দিকে ওই পাশে লিখলে এই যে এটা এখানে লেখা আছে, দেখো এইটাই এখানে লেখা আছে, এইটা বোঝা গেছে কেমনে আসছে, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে কি করা যায়, এইটাকে যদি দ্বিপদী বিস্তৃতিতে আমি ভাঙ্গি, ওই যে ছোটবেলায় পড়ে আসছো তোমরা সম্ভবত তোমাদের, আচ্ছা তোমাদের তো ম্যাথেও শর্ট সিলেবাস এখন পড়তেছো, আগেও কি শর্ট সিলেবাস পড়ছো নাকি, আমার তো মনে পড়তেছে না। যদি আগেও তোমরা শর্ট সিলেবাস পড়ো তাহলে দ্বিপদী বিস্তৃতি নাও জানতে পারো। আচ্ছা যাই হোক, এইটাকে ভাঙ্গাইলে ম্যাথে যদি আমরা এটাকে ভাঙ্গাই তাহলে তুমি যে এটা পাবা, এইচ এর মান যদি অনেক ছোট হয়, এটা আমি ভেঙে দেখালাম না এখন, এটা ভেঙে দেখালে সময় লাগবে, এখন আর দেখালাম না আমি। তো যেটা হবে আরেকটা ফর্মুলা আসবে, সেটা হচ্ছে জেএইচ ইকুয়ালস টু জি 1 মাইনাস 2h বাই আর। এটা কখন তুমি ইউজ করতে পারবা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যখন এইচ এর মান অনেক ছোট আর এর তুলনায়, তখনই কেবলমাত্র এটা ইউজ করতে পারবা। যদি আমি তোমাকে এইচ এর মান বলি যে 100 কিলোমিটার, 50 কিলোমিটার বা 20 কিলোমিটার, তখন তুমি এটা ইউজ করতে পারবা, সমস্যা নাই। বাট এইচ যদি ধরে নাও আমি বলি তোমাকে r/3, r/2, r/4, তখন কিন্তু এই ফর্মুলা তুমি ইউজ করলে হবে না, তখন কিন্তু ভুলভাল আনসার দিবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্রেফার করব এইটা ইউজ না করার, একদম ইউজ না করার জন্য প্রেফার করব, ঠিক আছে? সূত্র তোমাদের শিখাই রাখলাম, যদি কখনো কাজে লাগে ইউজ করবা, বাট বেটার হয় এটা ইউজ না করে তোমার যেটা মেইন ফর্মুলা এটা ইউজ করা, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে একটা শর্টকাট আছে, আমি পরে দেখাবো, শর্টকাটটা আমি পরে দেখাবো, এখন দেখাবো না, একটু পরে দেখাচ্ছি, যখন ম্যাথ আসবে তখন দেখাবো। তো আমরা কি কি শিখলাম, যে যদি ভূপৃষ্ঠে তোমাকে বের করতে বলে কেমনে বের করবো এটা শিখাইছি। এরপরে এই উচ্চতায় যদি বের করতে বলে সেটাও তোমাদের শেখা হয়ে গেছে। এখন আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে যদি ডি গভীরতায় বের করতে বলে। ডি গভীরতার জন্য দেখো এই ফর্মুলাটার প্রমাণ আমি এখন দেখাবো না, কারণ এইটার প্রমাণ দেখাতে গেলে সময় লাগবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি ফর্মুলার প্রুফ দেখাচ্ছি না, কারণ এখন কি প্রুফ দেখার সময় আছে তোমাদের, এখন তো প্রুফ দেখার সময় নাই। তো এইটা এইটা কেমনে আসে তোমাদের জাস্ট একটু হালকা আইডিয়া দিই। পৃথিবীর ধরা হয় যে পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সেম,
ধরে জাস্ট ঘনত্ব দিয়ে ফর্মুলাটা নিয়ে আসা যায়, ঠিক আছে? তো এখানে কোনটা কি, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এই জিটা হচ্ছে, এই জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? জিটা কি, জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, আর ডি হচ্ছে কতটুকু গভীরতায় তুমি এটা বের করতে চাচ্ছ, সেটা হচ্ছে ডি। আর আর তো আমরা জানি যে গ্রহের বের করবা সেই গ্রহের ব্যাসার্ধ। এখানে আরেকটা শর্টকাট আছে, এটা পরে দেখাচ্ছি আমি। তো চলো এরপরে কি আছে আগে সেইগুলো দেখি। হ্যাঁ, তো এই তিনটা জায়গায় আমরা শিখছি, একটা কি ভূপৃষ্ঠে শিখলাম, আরেকটা এই উচ্চতায়, আরেকটা ডি গভীরতায় শিখছি। এখন আরেকটা কারণে জি এর মানের কম বেশি হয়, কিসের কারণে? পৃথিবীর ঘূর্ণনের ফলে। পৃথিবী এইরকম কি ঘুরতেছে না, 24 ঘন্টায় যে একদিন হচ্ছে, কেন? কারণ পৃথিবী ঘুরতেছে। তো এই ঘূর্ণনের ফলেও জি এর মানের পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয়? জি ইকুয়ালস টু, এই যে দেখো এরকম হয়ে যায়। জি কেমন হয়ে যায়? এই যে ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৌণিক কম্পাঙ্ক। পৃথিবীর মান বললাম ঠিক না, আসলে যখন যে গ্রহের বের করবো এই গ্রহের কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? আর হচ্ছে তার ব্যাসার্ধ। আর এই ল্যামডাটা ইম্পর্টেন্ট, এইটা এখন আমি একটু আলোচনা করতেছি। দেখো, তো পৃথিবীর ক্ষেত্রে কি হয়, ওমেগা ইকুয়ালস টু আমরা 2π/t জানি, তোমাদের পর্যাবৃত্ত গতির ক্লাসে আমি হচ্ছে এটা বলছি। আচ্ছা, এটার আগে আমি পর্যাবৃত্ত গতি ক্লাস হচ্ছে রেকর্ড করছি, তো তো ওই জন্য আমার বারবার এটা মনে হচ্ছে। তো পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে এটা আমরা আলোচনা করছি। তো পৃথিবীর ক্ষেত্রে টি এর মান কত? 24 ঘন্টা। টি এর মান বসাইলে ওমেগার একটা মান পাওয়া যায়। এগুলো এখন, এগুলোতে ক্যালকুলেটরে করতে হবে, এগুলো তোমাদের এখন দরকার নাই। আর ল্যামডা হচ্ছে, এই ল্যামডা হচ্ছে অক্ষাংশ। এটা কোন জায়গায় পড়ছো তোমরা? ক্লাস 9-10-এ এইটা হালকা একটু ধারণা নিয়ে আসছো তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমার যেটা লাগবে দুইটা পজিশনের জন্য লাগবে, একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল আর একটা হচ্ছে মেরু অঞ্চল। বিষুবীয় অঞ্চলে তুমি মনে রাখবা ল্যামডা ইকুয়ালস টু 0, কারণ এই ল্যামডার হিসাব শুরুই হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল থেকে। তো এই জন্য ল্যামডার মানটা 0। তো এখানে যদি 0 বসাও কি হবে দেখো তো, এই জায়গায় যদি 0 বসাও, cos 0 ডিগ্রির মান কত? cos 0 এর মান হচ্ছে 1। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর। আর মেরু অঞ্চলে কি হবে? মেরু অঞ্চলে ল্যামডার মান হয় 90। মেরু অঞ্চলে ল্যামডার মান কত? 90। তো cos 90 ডিগ্রি যদি বসাও, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এই পুরো বারটা 0 হয়ে যায়, জাস্ট থাকবে হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি। তো এই জন্য বলা হয়, দেখো এটা দেখেই তোমরা বুঝতে পারতেছো, এই যে কি কিছু একটা বাদ যাচ্ছে না, জি থেকে কিছু একটা বাদ যাচ্ছে। তো বাদ যাওয়ার ফলে কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, আর মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, সবচেয়ে বেশি, ঠিক আছে? ছোটবেলায় এটা কিন্তু পড়ছো তোমরা, বাট রিজন তোমরা এত ডিটেইলসে জানতে না তখন। সেই ক্লাস 9-10 থেকেই তোমরা জানো যে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। কেন হয় বুঝতে পারছো এখন? আচ্ছা আচ্ছা, এটা জাস্ট একটা দেখাইছে যে দুইটা আলাদা গ্রহ যদি হয়, এটা আমরা দেখবো, সমস্যা নেই। দুইটা আলাদা গ্রহ যদি হয় তাহলে ওই যে তোমার হচ্ছে মেইন ফর্মুলা থেকে যে G1 ইকুয়ালস টু, একটা আসবে হচ্ছে Gm1/r1², আরেকটা আসবে হচ্ছে G2 Gm2/r2², ঠিক আছে? তারপর দুটো অনুপাত করলেই তুমি এটা পেয়ে যাবা, এটা সমস্যা নেই, এটা প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, যে কোনো গ্রহের কেন্দ্রে জি এর মান 0, এটা তোমার মনে রাখতে হবে, কেন্দ্রে জি এর মান 0। হ্যাঁ, আর অসীমে গেলে আবার জি এর মান 0। এখানে কি গ্রাফ আছে? হ্যাঁ, এই যে যাক, এটাই আমি চাচ্ছিলাম যে এটা দিয়ে তোমাদের এই জিনিসটা আমি বুঝাবো। তো তোমার এখানে কি কি দেখতে হবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো যখন তুমি এই উচ্চতায় যাবা, ফর্মুলাটা কেমন ছিল দেখো তো এটার ক্ষেত্রে। জি, আচ্ছা এই কালারটা বাদ দিই, এখানে বোঝা যাবে এমন একটা কালার নেই, এটা নেই, এটা আমি ভালো বোঝা যাবে এখানে। দেখো জি ইকুয়ালস টু কি ছিল এই জায়গাতে, Gm/r+h²। এটা কি ছিল? ভূপৃষ্ঠ থেকে যত এই উচ্চতায় যাবা তখন, তাই না? তো এই জায়গায় একটু দেখো তো, জি এর সাথে এই দূরত্ব যেটা আছে কেন্দ্র থেকে, তো এই বস্তুটার দূরত্ব r+h, তাই না? তার সাথে কেমন সম্পর্ক?
ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ব্যস্তানুপাতিক মানে কি, যে দূরত্ব যত বাড়তিছে জি এর মান ধীরে ধীরে কমতিছে, ঠিক আছে? দূরত্ব যত বাড়তিছে জি এর মান ধীরে ধীরে কমতিছে। যদি তাই হয়, দেখো এই যে দূরত্ব যত বাড়তিছে জি এর মান ধীরে ধীরে কমতিছে, ঠিক আছে? এইটা ছিল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যখন একটা বস্তু উপরের দিকে যাবে তার জন্য এটা গ্রাফ। এখন আসো ভূপৃষ্ঠ থেকে যদি গভীরে যায় তখন কি হবে। এই যে ভূপৃষ্ঠ থেকে যদি গভীরে যায়, তোমাদের একটু ফর্মুলা আমি মনে করাই দিই। ফর্মুলাটা ছিল এমন, এটা হচ্ছে জিএইচ এর ফর্মুলা আর এটা হচ্ছে জি ডি এর ফর্মুলা। ডি গভীরতে যদি যায় 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি, ঠিক আছে? এই জায়গায় একটু দেখো, গভীরতায় যত যাচ্ছে সেম, এই জায়গায় যদি গভীরতায় যায় ডির মান ধীরে ধীরে বাড়তিছে। ডির মান যদি বাড়ে তার মানে এই অনুপাত ডি বাই আর, এই অনুপাতটার মানও ধীরে ধীরে বাড়তিছে। আর এক থেকে ওইটা বাদ দেওয়া মানে কি, এইটা বাড়া মানে কি, পুরাটা কি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে না? তারপর এই সম্পর্কটাও কি ব্যস্তানুপাতিক, কিন্তু এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক আর এইটা ব্যস্তানুপাতিক না, এটা জাস্ট এই মানটা বাড়াচ্ছে জন্য এটা কমতিছে। এটা এরকম সমানুপাতিক ব্যস্তানুপাতিক এরকম করে কিন্তু এটা লেখা যাবে না, ঠিক আছে? তো জাস্ট কি হচ্ছে দেখো, যত এটা বাড়াচ্ছি এটা ধীরে ধীরে এটাও কমে যাচ্ছে। তাহলে এটা কিসের জন্য, গভীরতায় যাওয়ার জন্য এই গ্রাফগুলো কিন্তু বুঝতে হবে, এখান থেকে গ্রাফ আসে পরীক্ষাতে, ওই জন্য সব গ্রাফ আমি অ্যাড করছি এখানে। এখন দেখো এইটা কি, এই গ্রাফ আর এই গ্রাফ সেম, একদমই সেম, শুধু এইটা উল্টা করে দেখানো হয়েছে। কি, এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। তো এখন তুমি যদি, এটা হচ্ছে গভীরতা, তো এই দিকে যত যাবা, এটা অবশ্য লেখা এটা না দিয়ে আমি ওইটা দিয়ে বুঝাই দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এই জায়গাতে জি এর মান কত, জি এর মান সর্বোচ্চ। এখন তুমি ভেতরে যত আসবা, পৃথিবীর ভেতরের দিকে যত আসবা, যত গভীরে যাবা, আমরা কি দেখলাম, তত জি এর মান ধীরে ধীরে কমতে থাকে। এই যে স্ট্রেট লাইন, এই যে এটা কমতে থাকে, ঠিক আছে? আবার যত উপরের দিকে যাইতে থাকবা তখনও কিন্তু কমতে থাকবে, বাট এইটা এই যে প্যারাবোলিক শেপে ধীরে ধীরে কমতে থাকবে, কারণ এটা বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সর্বোচ্চ কোথায়, সর্বোচ্চ হচ্ছে পৃষ্ঠে। যদি ভেতরে যাইতে যাইতে কেন্দ্রে যাও, এটা হচ্ছে কেন্দ্রে, কেন্দ্রেও জিরো, আবার অসীমে যেও পাবা জি এর মান জিরো, ঠিক আছে? চলো, আশা করি মোটামুটি ক্লিয়ার করতে পারছি আমি। এখানে কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত গতিতেও অভিকর্ষ ত্বরণে, সেটা ভুল লিখছি, এটা গভীরে হবে। কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4। তার মানে তোমার ভেতরের দিকে বলছে, ফর্মুলাটা কি, জি ডি, এটা ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি, ঠিক আছে? তাহলে কি বলছে, কি হবে, অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে 1/4 হবে। তার মানে এই জিডি এটার মান কি হবে, ভূপৃষ্ঠে যা মান তার 4/1 হবে। কারণ কি, এই চেয়ে তো বেশি হওয়া সম্ভব না, এই ভূপৃষ্ঠের মানটাই তো সর্বোচ্চ, একটু আগে গ্রাফে দেখাইলাম না তোমাদের। তাহলে বসাও এখানে, জিডি হচ্ছে জি/4 হইতে হবে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। দুই পাশ থেকে জি চলে গেলে এখানে থাকে 1/4, এখানে কি থাকে 1 মাইনাস ডি বাই আর। এখন এটাকে এই পাশে নিয়ে আসো, ডি বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস 1/4, এটা করলে 3/4, অতএব ডি কত, 3r/4। এই গভীরতাতে যাওয়ার পরে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 4/1 হবে, ঠিক আছে? এইটা তো আমি করলাম কি, একদম সূত্র দিয়ে করলাম। তো এইটার জন্য একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা ওইখানে লেখা আছে, কিন্তু তখন তোমাদের আমি দেখাইনি। একটু দেখো শর্টকাটটা, দেখো শর্টকাটটা কিছুই না, আমার কাছে এইটা শর্টকাটের চেয়ে যেটা জেনুইন প্রসেস ওটা বেশি প্রেফারেবল, ঠিক আছে? কেউ যদি ইউজ করতে চাও এই জন্য আমি দেখাইছি। কেমনে মনে রাখবা, শর্টকাট হচ্ছে, যদি ডি গভীরতায় যাওয়ার পরে 1/n অংশ হয়, ওটাতে কি বলছিল প্রশ্নে, 1/4 মানে 1/4 অংশ। যদি 1/n অংশ হয় তাহলে ডিরেক্ট তুমি এটা বসাইতে পারবা, ডি ইকুয়ালস টু n - 1 ডিভাইডেড n ইন্টু আর। আচ্ছা, এটা কেটে গেল,
এখানে চাপাচাপি হয়ে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে। তো এইটা যদি করি তাহলে হবে নাকি দেখো তো, এটা দিয়ে কি হবে? অন্য কালার দিয়ে পাশে একটু দেখাই যে এটাতে হয় নাকি। হ্যাঁ, তো আরেকটা আমরা কি দেখলাম, শর্টকাট দেখলাম। শর্টকাটটা কি? d equals to n minus 1 divided n into r। n এর মান এখানে কত? 1/4। 1/4 মানে 1/4। তাহলে এখানে n এর মান হচ্ছে 4। ঠিক আছে, মান বসাও। 4 minus 1 divided by 4 into r। হ্যাঁ, এই শর্টকাট দিয়েও আমাদের সেমই আসতেছে। বোঝা গেছে? কেউ যদি শর্টকাট ইউজ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এইটা হচ্ছে গভীরতার জন্য শর্টকাট। উচ্চতার জন্য কি কোনো ম্যাথ দেওয়া আছে? আচ্ছা নাই, বাট আমি শর্টকাটটা দেখাই। উচ্চতাটার জন্য শর্টকাটটা বেশি কার্যকর, এইটা বেশি কার্যকর। যদি বলে এইচ উচ্চতায়, কালারটা আমি চেঞ্জ করি তাহলে বোঝা যাবে না কোনটা কি। হ্যাঁ, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের 1/n অংশ হয়। যদি উপরের দিকে যায় তখন ফর্মুলাটা হচ্ছে এই যে এইচ ইকুয়ালস টু √n-1। এটা কিন্তু আলাদা। √n-1 কখন? যখন উপরের দিকে যাবা, এইচ উচ্চতায় যাবা, তখন হচ্ছে √n-1। ধরো না তোমাকে আমি বললাম 1/64 অংশ হয়। এই টাইপের হ্যান্ড ক্যালকুলেশনে আমি এইটা একটা দেখাইছি, এটার ম্যাথ আমি দেখাইছি ওই জায়গাতেই, যে 1/64 অংশ হয়। তাহলে তুমি n এর মান এখানে কত বসাবা? n এর মান বসাবো তুমি 64 বসাবা। 64 বসাইলে কত আসবে? 8, 8 - 1 তাহলে 7r। তাহলে তুমি 7r ডিস্টেন্সে যাওয়ার পরে জি এর মান পাবা পৃষ্ঠের 1/64 অংশ। ঠিক আছে, বোঝা গেছে? এইটা একটা শর্টকাট, এটা কিন্তু আলাদা একটা শর্টকাট। দুইটার জন্য একটু ঠান্ডা মাথায় মনে রাখবা। দেখি এরপরে কি ম্যাথ আছে। হ্যাঁ, এইটা একটু পড়ে দেখো, এটাতে কি বলছে। ভূপৃষ্ঠ থেকে, আচ্ছা এইগুলা না দেখে তুমি হচ্ছে যে কাজটা করবা, এটা জাস্ট সবই ঠিক আছে, এই ব্র্যাকেটটাই দিকে হইতো। ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় ও একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। যে এই যে এইটা ধরে নাও পৃথিবী, তো আমি ভূপৃষ্ঠ থেকে, এটা হচ্ছে কেন্দ্র, আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি r/2, মানে পুরাটা যদি r হয় এইটুকুতে, আবার এই জায়গায় হচ্ছে r/2, এখানে হচ্ছে r/2, এই জায়গায় জি আর এই জায়গায় জি, এই দুইটা জি এর অনুপাত চাচ্ছি আমি। যে ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় জি, আবার ভূপৃষ্ঠ থেকে r/2 গভীরতায় জি, এই দুটার অনুপাত। দেখো প্রশ্ন এটাই বলছে না? তো উচ্চতার জন্য ফর্মুলাটা কেমন? জিএস ফর্মুলাটা কি শিখাইছিলাম তোমাদের? তোমাদের বলছিলাম যে যেটা মেইন ফর্মুলা ওটা মনে রাখবা। এইখানে যদি শর্টকাটটা ইউজ করতে চাও, শর্টকাট বলতে ওই শর্টকাট না, এই ছোটটা যদি ইউজ করতে চাও, এইটা যদি ইউজ করতে চাও তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ঠিক আছে, এই জন্যই বলছিলাম সবসময় যে এইটা ইউজ করবা। তাহলে এইটা যদি আমি ইউজ করি তাহলে কি আসে দেখো। হ্যাঁ, এটা কি আসবে দেখো তো, r² + r+h² ইন্টু জি, তাই না? আর গভীরতার জন্য এখানেই করি, দুইটাই করি, এখানে একসাথে দুইটা করি, তাহলে অনুপাত হয়ে যাবে। আর গভীরতার জন্য ফর্মুলা কি ছিল? গভীরতার জন্য ফর্মুলা ছিল হচ্ছে 1 - d/r, এটা ইন্টু জি। তাহলে জি জি কেটে গেল, এখন একটু মান বসাও। উপরে কত আসবে বলো? ওইটা হচ্ছে r², আর এটা হচ্ছে r+h কত, উচ্চতা কত, r/2, তাহলে বসাও r/2, এটার উপরে স্কয়ার, নিচে 1 - d এর মান হচ্ছে r/2, নিচে হচ্ছে r। ঠিক আছে, তাহলে আর আর কেটে গেল। উপরে কি আসে দেখো তো। আচ্ছা আমি, হ্যাঁ পুরোটাই করি, সমস্যা নেই, করতেছি যখন পুরোটাই করি। এটা যোগ করলে কি হবে? আর কমন নিলে 1+½ না, তো 3/2 আসবে, 3/2r²। ঠিক আছে, এটা যোগ করে দেখবা, r+r/2, 3r/2, এটা একদমই নর্মাল। আর এইটা কি আসবে? 1 - এইরকম আসবে। পুরোটা ক্যালকুলেশন একটু দেখাই, যেহেতু দেখাচ্ছি সব। তাহলে এখানে আসলো r², নিচে আসবে কত, স্কোয়ার করলে 9/4r², নিচে আসতেছে কত, নিচে আসতেছে ½। তাহলে r² কেটে গেল, থাকে কত,
এইটা একটু ক্যালকুলেশন করে দিব না, আমি করে দিই। এইটাতে ক্যালকুলেশন এই জায়গায় এসে ছেলেবেলে ভুল করে সব, এটা খুবই কষ্টের যে এখানে এসে ভুল করো। ঠিক আছে, এখানে কি হবে দেখো তো, তোমার এইটা কি নিচে আছে, এটা আছে উপরে, তাহলে এইটার এই পার্টটা উপরে চলে যাবে, 4/9 হবে। আর এইখানে আবার কি হবে, এটা 2 নিচে আছে, এটা উপরে চলে যাবে। কেমনে হলো আমি দাঁড়াও আবার বলতেছি যাতে ভুল না হয়। এখানে কি হয়েছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তুমি জাস্ট উপরের অংশ যদি দেখো, নিচে বাদ দাও, জাস্ট উপরের অংশ যদি দেখো, এটা হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট। এই নিচেরটা হচ্ছে 9/4 আর উপরে আছে কত, উপরে আছে হচ্ছে 1। ঠিক আছে, উপরে আছে হচ্ছে 1, নিচে 9/4। তাহলে এইটাকে যদি ঠিক মতো লিখতে চাও তাহলে 4 কে তোমার উপরে লিখতে হবে, তাই না? নিচেরটা কি উপরে চলে যায় না, তাহলে 4/9 লিখছি। আর এইটা আবার নিচের পার্ট নিয়ে যদি কাজ করো, এটা নিচেরটা তাহলে 2টা উপরে চলে গেছে। ঠিক আছে, পুরো ম্যাথমেটিক্স ক্লিয়ার? তাহলে কত আসলো, 8/9, তাহলে 8:9, এটা হচ্ছে আনসার। এটা আসছিল জিএসটি 22-23-এ। চলো দেখি আর কি আছে। আচ্ছা এটা সহজ, এটা একদমই সহজ। দেখো কি বলছে, এ ও বি গ্রহের ভর যথাক্রমে m আর 2m আর ব্যাসার্ধ যথাক্রমে r 2r হলে তাহলে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? তো অনুপাত যদি বের করতে বলে কি করবো আমরা, GA/GB করব, তাই না? তো GA কেমনে বের করবো বলো? আমরা ফর্মুলা একদম বেসিক ফর্মুলা কি জানি, GM/r²। দেখো তো এটা লেখা ঠিক আছে না? জি ঠিক আছে। ওই প্রথমটা এ গ্রহের ভর হচ্ছে m, তার ব্যাসার্ধ হচ্ছে r, তার r²। এখন বি নিয়ে যদি তুমি কাজ করো, g ইন্টু এটা ভর হচ্ছে 2m, বলেই দিছে ভর 2m, আর নিচে তার ব্যাসার্ধ কত 2r, তাহলে 2r তার উপরে স্কোয়ার। ঠিক আছে, আমি একবারে করলাম এটা। তাহলে জি কেটে গেল, এম কেটে গেল, উপরে থাকে কত 1/, আরেক লাইন লিখি, আর নিচে থাকে হচ্ছে 2/4r²। r² কেটে গেল, তাহলে এই 2 দ্বারা 4 কে কাটলে কি হবে, হ্যাঁ এইটাতেও অনেকে ভুল করে। আচ্ছা পুরাটা আমি লিখে দেখাই, উপরে 1 আছে আর নিচেরটাতে কত হবে 1/2, তাহলে এইটা উপরে চলে যাবে, যে কত হবে 2 হবে। ঠিক আছে, তাহলে GA/GB হচ্ছে 2, তাহলে GA/GB যদি করি তাহলে কত আসবে 2:1, কত আসে 2:1। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো কিন্তু ভালো করে করবা, এই চ্যাপ্টারে এটা সমস্যা হয়, ক্যালকুলেশনের সমস্যা হয়। এটা আসছিল জিএসটি 20-21-এ। তো এই চ্যাপ্টারের পুরা চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা যেটা এখন পড়ালাম এইটা, এই যে পার্টটা এতক্ষণ, এই জন্য আমি এটাতেই কিন্তু সব সময় দিছি। ঠিক আছে, এই যে কনসেপ্টটা শুরু হয়েছে এখান থেকে শুরু করে এই যে এতক্ষণ পর্যন্ত যা করালাম, এইগুলা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এইটা ভালো করে পড়তে হবে। বোঝা গেছে? আচ্ছা, যে প্রাবল্য নিয়ে আমরা আগে কাজ করছি, জাস্ট এখানে একটু বিভবটা দেখো। বিভব কি, বিভব আমি ওই জায়গাতেও আলোচনা করছিলাম যে অসীম থেকে 1 কেজি ভরের কোন একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় বিভব। ঠিক আছে, তো বিভবের ফর্মুলা কি একটু দেখে রাখো, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখে রাখো যে -Gm/r। ঠিক আছে, আচ্ছা এইখানে তোমাদের হচ্ছে বইয়ে এইগুলার অনেক প্রুফ টুবে অনেক কিছু দেওয়া আছে। তো আমি তোমাদের ভালোর জন্যই বলবো যে এই কঠিন এত কিছু দেখার দরকার নাই। তোমার এখন যেহেতু যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট তুমি এই একটাই মনে রাখবা, সেটা হচ্ছে নর্মাল একদম, এই যে কি বলছে নিচেও ফাঁপা গোলকের বাহিরে একদম নর্মাল যে সূত্রটা, যে ই হচ্ছে Gm/r² আর ভি হচ্ছে -Gm/r। এটা দেখো, এই গোলকের ভেতরে ফাঁপা এইগুলোর দরকার নেই। ঠিক আছে, এইগুলো এখন দেখার দরকার নাই, এইগুলো একাডেমিকে অনেকে হচ্ছে পড়ে, বইয়ে আছে, পড়া উচিত অবশ্য, এগুলো একাডেমিকে পড়া উচিত। এখন এগুলো পরীক্ষায় আশা করি আসবে না, এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। এই কোশ্চেনটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা, তো এইটা তুমি কি তাহলে কি করবা, Gm/r², এইটার মাত্রা এখন বের করো বসে বসে? না, এটার দরকার নাই। কেন দরকার নাই, তোমাকে আমি বলছিলাম এই মহাকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ একই জিনিস, একদম ক্লাসের শুরুতে বলে আসছিলাম। তাহলে এইটার যা মাত্রা হবে জি এর মাত্রাও সেম হবে। তো জি এর মাত্রা তুমি কেমনে বের করবা, জি এর একক কি, জি এর একক মিটার/সেকেন্ড স্কয়ার। তো মাত্রা কেমনে বের করবা, মিটার কই থেকে আসে, দূরত্ব থেকে, তাহলে লেন্থ
এস কি সময়, সময় কই থেকে আসে টি থেকে, এই যে এটাই মাত্র, বোঝা গেছে? তুমি জাস্ট যদি এটা তোমার জানা থাকে তুমি এটা কয়েক সেকেন্ডের মতো বের করতে পারবা, আর যদি তোমার এটা জানা না থাকে তাহলে এইটার তোমার পুরাটার বের করে নিয়ে আসে তারপরে দেখতে হবে। ক্লিয়ার? এটা একদম ইজি ছিল কিন্তু বোঝার বিষয় ছিল, যদি জানা না থাকে তাহলে কিন্তু ভালোই প্যারা খেতে হবে এটা নিয়ে। মুক্তিবেগ, বলো মুক্তিবেগ কি? মুক্তিবেগ হচ্ছে যদি কোনো বস্তুকে, কোনো একটা গ্রহে যে কোনো একটা বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে ওই বস্তুটা আর ওই গ্রহে ফিরে আসবে না, সেটাকে বলা হয় কি মুক্তিবেগ, সর্বনিম্ন যে বেগে মারলে। মানে ধরে নাও কোনো একটা গ্রহ থেকে, আমি এই পৃথিবী থেকেই বলি, পৃথিবীর জন্য কত 11.2, তো 11.2 চেয়ে বেশি মারলে অবশ্যই যাবে, 12 মারলেও যাবে, 13, 14, 15 যাই মারো যাবে, কিন্তু সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে তোমার মারতে হবে, তাইলেই কেবলমাত্র ওই বস্তুটা পৃথিবী থেকে চলে যাবে। তো এইখানে মানগুলো দেওয়া আছে, যদি কিলোমিটার পার সেকেন্ড হিসাব করো 11.2, আর মাইল যে যদি আসে 7 মাইল পার সেকেন্ড, এটাও মনে রাখবা। আর যদি মিটার পার সেকেন্ড বলে তাহলে হচ্ছে 11,200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তিনটাই মনে রাখতে পারো। আর ফর্মুলা তো অবশ্যই মনে রাখতে হবে, এই দুইটা বিশেষ করে, এই দুইটা বিশেষ করে মনে রাখতে হবে যে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের ফর্মুলা হচ্ছে √2gm/r, অথবা ওই যে মান বসাইলে এটা চলে আসে যে উপর নিচে আর আর বসাও, তাহলে কি আসবে? আচ্ছা এখানে দেখায়, যে এখানে একটু দেখাই যদি কারো প্রবলেম থাকে, gm/r, তাই না? তো উপরের নিচে দুই পাশে হচ্ছে r দ্বারা গুণ করে দাও, কি আসে দেখো, নিচে r ছিল আরেকটা, r² হয়ে যাবে। এখন তুমি একটু এই পার্টটার দিকে তাকাও, এখন তুমি এই পার্টটার দিকে একটু তাকাও, এই পার্টটা কি জি না? তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবা, এখান থেকে তুমি লিখতে পারবা কি, এই 2 থাকলো, এই পার্টটা হচ্ছে জি, এটা হচ্ছে আর। ঠিক আছে, তো এই দুইটাই কাজে লাগে, দুইটাই খুব ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কোন একটা গ্রহের জন্য। এখন এই উচ্চতায় মুক্তিবেগ যদি বের করতে বলে জাস্ট একটা কাজ তোমার করতে হবে, এই যে r+h করতে হবে, আর এর জায়গায় r+h। আর যদি এই সূত্র বসাও তখন একটু এই সূত্র বসানো প্যারা হয়ে যাবে, কেন? কারণ ওই যে পজিশনে তুমি আসো না, ওই পজিশনের জন্য অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। দেখো এখানে একটা জি প্রাইম দেওয়া আছে, এই জন্য যে ওই অবস্থায় অভিকর্ষ ত্বরণ কত, ওইটা দিয়ে হিসাব করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট যে যদি 11.2 যে মানটা আমি বললাম সর্বনিম্ন যে মান, এই মানে যদি মারো তাহলে যাবে হচ্ছে পরাবৃত্তাকার পথে মহাকাশে চলে যাবে, পৃথিবীর বাইরে চলে যাবে। কিভাবে? পরাবৃত্তাকার পথে। কখন? যখন 11.2 তে মারবা। কিন্তু যদি 11.2 এর চেয়ে বেশি বেগে মারো তাইলে যাবে হচ্ছে অধিবৃত্তাকার পথে। এখন তুমি যেমনে কাউকে যদি তোমার মন চাই যে এরকম পৃথিবীর বাইরে পাঠাই দিবা, যদি পরাবৃত্তাকার পথে পাঠাইতে চাও তাহলে কি করবা, 11.2 কিলোমিটার পার সেকেন্ডে তাকে ছুঁড়ে মারবা। আর যদি তাকে অধিক বৃত্তাকার পথে মারতে চাও তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি বেগে মারবা। ঠিক আছে, এখন তোমার ইচ্ছা কিভাবে পাঠাবা। কোন বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে, এই যে দেখো যদি বেগটা মুক্তিবেগের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, একটু আগে বললাম যে অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা কৃত্রিম উপগ্রহ, তো দুইটা মিলে কোশ্চেন, তো আমি পরে কোশ্চেন অ্যাড করছি, মুক্তিবেগের কোশ্চেন পরে অ্যাড করা আছে, দুইটা মিলে আমি একসাথে কোশ্চেন অ্যাড করছি। একটা কোশ্চেন আছে খুব সুন্দর, কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হচ্ছে, কৃত্রিম উপগ্রহ ইংরেজি নামটা তোমরা বেশি পরিচিত স্যাটেলাইট। স্যাটেলাইট নাম শুনছো না? তো স্যাটেলাইট গুলা যে, এই যে ধরুন একটা, এটা হচ্ছে পৃথিবী, এই যে স্যাটেলাইট, স্যাটেলাইট। ঠিক আছে, তো এই স্যাটেলাইট গুলো কি হচ্ছে, এরকম পৃথিবীকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ।
ঠিক আছে, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তো এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটা কি আছে দেখো তো, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে না, তো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যেহেতু আছে এই জন্য এগুলো বেগ বের করার ফর্মুলার ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় দেখো, এই জায়গায় হচ্ছে ফর্মুলাটা কেমন, যে √gm/r+h, ঠিক আছে। তো এটাকে বিভিন্ন ভাবে আরো এগুলা বানানো যায়, এগুলা বানানো কোনো ব্যাপার না যে। আচ্ছা, পরেরটা কি ঠিক লেখা আছে? এই পরেরটা একটু ভুল লিখছে, এটা 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 ভুল লিখছে, এটা ভুল লিখছে, এটা দেখার দরকার নেই, যে তারপরে এগুলো ঠিক আছে। তো উপরে সেম আগের মতো, উপরে আর নিচে r² দ্বারা যদি আমি গুণ করি তাহলে ওই যে gm/r² j লেখা যাবে আর উপরে r² থাকে, ঠিক আছে। তো এইগুলা তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই, বাট এইটা হচ্ছে মেইন, এটা মনে রাখবা কৃত্রিম উপগ্রহের জন্য। এখন যদি ভি তুমি জানো তাহলে তুমি টিও বের করতে পারবা। টিটা কি? পর্যায়কাল, ওই স্যাটেলাইটটার পর্যায়কাল কত, এটা তুমি কেমনে বের করতে পারবা? এখানে একটু কঠিন করে দেওয়া আছে, তোমাকে আমি একটু সহজ করে দিই। হ্যাঁ, আরেকটু সহজ করে দিই। হ্যাঁ, সহজ কেমনে করে দিব দেখো, তুমি কি জানো টি ইকুয়ালস টু 2π/ω, এটা জানো না তুমি? 2π/ω, তোমার তো এটা জানা আছে। এখন ওমেগা ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু তুমি কি জানো? ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়ালস টু তুমি কি জানো? v/r। তাহলে এখানে বসাও, কি আসবে? 2π/v/r, আরটা উপরে চলে গেলে 2πr নিচে v। এটা করলেই শেষ। এখন তুমি ভি এর ফর্মুলা এখানে বসালেই হবে, এই কাজটাই করছে দেখো। এই যে t ইকুয়ালস টু 2πr/v, তারপরে জাস্ট ভি এর মান বসাইছে, সেখান থেকে টি এর মানটা এখানে বসাইছে। এই ফর্মুলা মুখস্থ করার একদমই দরকার নাই। আমি স্টুডেন্ট লাইফে কোনোদিন এই সূত্র মুখস্থ করতাম না, যে আমার তো এই সূত্র জানা আছে, এই একটা সূত্র জানা থাকলে আমি তো এটা বের করতে পারবো ইজিলি, ঠিক আছে। আমি এটা মুখস্থ করতাম না। যদি কারো ইচ্ছা হয়, খুব মন চায় যে না আমার একটু মুখস্থ করতে ইচ্ছা করতেছে, তাইলে করবো, সমস্যা নাই। তো এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। এখানে অ্যাড করা নাই তো দেখতেছি, ভূস্থির উপগ্রহ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ভূস্থির উপগ্রহ কি? পৃথিবী দেখো, পৃথিবী একবারে ঘুরতে কত সময় নেয়? 24 ঘন্টা না? এখন তুমি ধরে নাও এই জায়গায় আসো, তুমি এখানে আসো দাঁড়াই, তোমার মাথার উপরে এই স্যাটেলাইটটা আছে, তো তুমি 24 ঘন্টায় কি আবার আগের জায়গায় ফিরে আসবা? এখন এই স্যাটেলাইটটাও যদি 24 ঘন্টায় আগের জায়গায় ফিরে আসে, তাহলে তোমার কাছে কি মনে হবে? যে তুমিও যেভাবে যেভাবে যাচ্ছ এই স্যাটেলাইটটাও সেম এই যে এরকম হবে। দেখো তুমিও ঘুরতেছো, স্যাটেলাইটও ঘুরতেছে, এই যে এরকম করে যাইতে থাকবে, ঠিক আছে। তাহলে ভূস্থির উপগ্রহ কারা? যাদের যাদের পর্যায়কাল, পৃথিবীর ক্ষেত্রে এটা পর্যায়কাল গ্রহের সমান, গ্রহের পর্যায়কালের সমান, পৃথিবীর ক্ষেত্রে এটা 24 ঘন্টা, ঠিক আছে, এটা মনে রাখবা, তাহলেই হবে। আর ওই জায়গা থেকে সেম আবার এইচ বের করে আসছে, ওই যে টি এর ফর্মুলা থেকে আবার এইচ বের করে আসছে, তো দরকার নাই এগুলো দরকার নাই। আর এইটা তোমাদের আমি আগে দেখায় আসছি, বলো এটা দেখায় আসছি না একদম শুরুতে, আজকে t² সমানুপাতিক a³, এটা আগে আমি দেখায় আসছি। আচ্ছা, জিএসটি তো 24 আসছিল, কি বলছে দেখো তো, একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন করে, এর ব্যাস এত, 10⁴ কেজি ভরবিশিষ্ট একটি নভোযান উপগ্রহটিতে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে নভোযানের ওজন কত হ্রাস পাবে? তো এই প্রবলেমটা, এইটার তোমাদের বইয়ে একটু ভালো করে দেখবা, এইটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা সো টাফ। তারপরেও ক্যালকুলেটর দিয়ে করার পরেও সম্ভবত এটার আনসার মেলে না, আমার যতদূর মনে পড়ে। যারা আমি একটু প্রশ্ন ব্যাংকটা দেখি, আমার যতদূর মনে পড়ে যে এটা ক্যালকুলেটর দিয়ে করার পরেও তারপরেও আনসারটা মেলে না। হ্যাঁ, এটা ক্যালকুলেটর দিয়ে করার পরেও আনসারটা মেলে না। তারপরেও কিভাবে করবা, আমি প্রসেস মানে ম্যাথটা তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে তুমি করবা। তো দেখো এইটা ঘুরতেছে যেহেতু, তাহলে যদি ঘোরে তাহলে কি হবে বলো তো? আনসার কত আসছে এদের?
21.32। আচ্ছা, হ্যাঁ থাকুক, সমস্যা নেই। তো নর্মাল অবস্থায় তার ওজন কত হওয়ার কথা ছিল, mg। তো যদি ঘোরে তাহলে কি হয় দেখো, অনেক আগে তোমাকে আমি একটা জিনিস দেখাইছি, হ্যাঁ এই যে এখানে দেখাইছি, যদি ঘুরতে থাকে, ঘূর্ণন আসলে কি হবে এখানে, এই যে ওমেগা স্কোয়ার আর এটা বাদ যাচ্ছে, তার মানে কি এইটা হ্রাস পাচ্ছে না, এইটুকু অভিকর্ষ ত্বরণ হ্রাস পাচ্ছে। এর সাথে যদি ভর গুণ করে দেই, এর সাথে যদি ভর গুণ করে দেই তাহলে কি হবে, ওজন হ্রাস। আমি এখানে লিখে দেই, তাহলে তুমি বিষয়টা মোটামুটি ক্লিয়ার হবে। যে ওজন হ্রাস যদি বের করতে চাও, ওজন হ্রাস যদি বের করতে চাও কি হবে, অভিকর্ষ ত্বরণের হ্রাস কত, অভিকর্ষ ত্বরণের হ্রাস হচ্ছে ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের হ্রাস। তার সাথে কি করতে হয়, ওজন মানে কি mg, তার সাথে তুমি জাস্ট ভর গুণ করে দাও, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে বসাও, ভরের মান হচ্ছে 10⁴, ওমেগার মান এখানে দেওয়া নাই, কিন্তু তুমি বের করতে পারো কিভাবে, কারণ তুমি জানো ওমেগা ইকুয়ালস টু 2π/t, তার উপরে স্কোয়ার ইন্টু ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, 7 × 10⁴। তাহলে 10⁴, আর এখানে আসবে হচ্ছে 2π, নিচে টির মান কত, 10 ঘন্টা বলা আছে, তাহলে 10 × 3600 সেকেন্ডে আনতে হবে, 7 × 4। এখন এইটা যদি কারো ইচ্ছা হয় তুমি হাতে ক্যালকুলেশন বের করবা, করে নিও, সমস্যা নেই, কারো যদি খুব ইচ্ছা হয়। ঠিক আছে, আর এটার আনসার 24.3 বা এরকম সামথিং আসে, এটা অপশনেও নাই। বোঝা গেছে? তো যাই হোক, কনসেপ্টটা তোমরা জেনে রাখো, এটা আনসার কত সেটা বোঝা ইম্পর্টেন্ট না, কারণ তোমাদের এর আগেও অনেক অন্যান্য ক্লাসে আমি বলছি যে এইগুলো এরকম দেখবা যে হাতে তুমি ক্যালকুলেশন করতে পারতিস না, ওইটা স্কিপ করে যাও, কারণ তুমি পারতিস না, দেখবা অন্যান্য অনেকেই পারতিস না, তো সমস্যা নাই ওইটা। ঠিক আছে, যেটা পারবা ওইটা যাতে মিস না হয়। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এরপরে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মুক্তিবেগ ভিই আর কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ ভি এর মধ্যে সম্পর্ক। তো ভি এর ফর্মুলা ছিল হচ্ছে 2gm ডিভাইডেড আর, এখানে আর না নিয়ে আমি আর প্লাস এইচ নিচ্ছি। কেন নিচ্ছি, কারণ হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ কোথায় থাকে, এই উচ্চতায় থাকে না, তো ওই জায়গায় মুক্তিবেগ যদি তুমি হিসাব করতে চাও তাহলে তোমার শুধু আর নিলে হবে না, মানে gm/2gm/r নিলে হবে না, আর প্লাস এইচ নিতে হবে। কেন নিতে হবে বুঝতে পারছো কি, যে তুমি ভবিষ্যতে হিসাব করতেছো না, তুমি হিসাবই করতেছো এই কৃত্রিম উপগ্রহে। ক্লিয়ার? আর উৎক্ষেপণ বেগের ফর্মুলা কি ছিল, gm/r+h। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, তারপরে আমি একটু করে দেই, এটাকে আলাদা করো তো, এই 2টাকে যদি বাইরে নিয়ে আসি কি হবে, √2 × gm/r+h, এইটুকুকে কি বলতে পারবা বলো, √2 × এই যে ভি বলতে পারবা, ভি। তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, এইখান থেকে আসতেছি, এটা আলাদা, তাহলে ভি ইকুয়ালস টু হবে কি, VE/√2। এটা খুব ভালো করে মনে রাখবা, খুবই ভালো করে এটা মনে রাখবা, যদি কেউ এরকম বের করতে চাও পরীক্ষার হলে বের করতে পারো, সমস্যা নেই, খুব বড়ও না, বাট মনে রাখলে এটা বেশি ভালো, কারণ এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। হয়ে গেছে? হ্যাঁ, তো এইটুকুই ছিল আমাদের মহাকর্ষ অভিকর্ষ। এই চ্যাপ্টারের মেইন টপিকই ছিল তোমাদের ওই যে আমি বলছি অভিকর্ষ ত্বরণের পার্টটা, এটা খুব ভালো করে দেখবা, আর বাকি যা যা লাগবে সবই তো দেখানো হয়েছে, ভালো করে পড়ো। আল্লাহ হাফিজ।